শেখাবো। কারণ যে কবিতা সুন্দর করে পড়তে পারে না সে কিন্তু সুন্দর করে কথাও বলতে পারে না। আমার একটি ছোট্ট হাদিস বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেন, তোমরা তোমাদের সন্তানদেরকে কবিতা পড়া শেখাও। কবিতা পড়লে কণ্ঠস্বর মধুর হয়, উচ্চারণ সুন্দর হয়। এটি বুখারী শরীফের একটি হাদিস। তো আমরা যেন তাই করি। আমাদের দেশের মানুষ নানান ভাবে কথা বলে, আঞ্চলিক উচ্চারণে কথা বলে। আঞ্চলিক উচ্চারণ ভালো, তা মূলত আমাদের মূল ভাষা, কিন্তু তা সকলের কাছে বোধগম্য নয়। সেই কারণে একটি স্ট্যান্ডার্ড কলোকাল ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলবো তা আছে, আমরাই তা ছড়িয়ে দেব আগামী দিনে মানুষের কাছে। আমাদের প্রতিটি শিশু, প্রতিটি কৃষক, প্রতিটি শ্রমিক, ছাত্র সুন্দর বিশুদ্ধ উচ্চারণে কথা বলবেন এবং সেই গুরুভার, সেই দায়িত্বভার কামরুল ভাই তার বাহিনী নিয়ে চালিয়ে যাবেন। আমরা তো সাথেই আছি, আমরা শুরু করেছিলাম এবং শেষ পর্যন্ত আমরা থাকব আপনাদের সঙ্গে। আল্লাহ আপনাদের কল্যাণ দান করুন। এই বলে আমি প্রথম পর্বের আমার কথা শেষ করছি। আর কিছু কথা বলবার জন্য আমি অনুরোধ করছি নতুন নির্বাচিত সভাপতি অধ্যাপক ডক্টর কামরুল আহসান। বাংলাদেশ জাতীয় আবৃত্তি পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। জাতীয় আবৃত্তি পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জাসাসের সম্মানিত আহ্বায়ক আমার প্রিয় ভাই হেলাল খান, উপস্থিত আমাদের সকলের প্রিয় কবি, সবাই বাংলাদেশের কবিকে সম্মানিত করার অনুরোধ জানিয়েছেন। তাদের মধ্যে অন্যতম প্রধান একজন কবি, কবি রেজাউদ্দিন স্টালিন, তিনি শিল্পকলা মহা পরিচালক। আরেকজন বিশিষ্ট কবি আমাদের সাথে উপস্থিত আছেন, প্রেস ক্লাবের, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ উপস্থিত আছেন। আমাদের এই সংগঠনকে যারা তৈরি করেছেন, যার সুবিধা ভুগি আজ আমি ভালো করে হয়তো জানতাম না যে এরকম একটি প্রয়াস আছে। সেই জঠরে ধারণ করা কমিটির আহ্বায়ক, সদস্য সচিব সহ অন্যান্য যারা উপস্থিত আছেন এবং যারা শুনছেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা অংশগ্রহণ করছেন। এবং নতুন কমিটিতে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে কবিতা আবৃত্তি করি না, কিন্তু কবিতার ভক্ত। আমি আসলে শ্রোতা। ঘটনাচক্রে আমি জানি না কেন আমার উপর দায়িত্ব এসেছে, আমি এটার উপযুক্ত কিনা আমি মোটেই জানি না। তবে যেহেতু আপনারা দায়িত্ব দিয়েছেন, আমি আপনাদের কাছে দোয়া প্রত্যাশী যেন এই দায়িত্বের উপযুক্ত হয়ে উঠতে পারি। একটা বিষয়, আমি দর্শন, সাহিত্য, ইতিহাস এসব নিয়ে একটু কাজ করি। তো আমি চেষ্টা করেছিলাম বুঝার জন্য কবিতা কি, আমাকে যে দায়িত্ব দেওয়া হলো আমি কি বুঝি। তখন একটু খুঁজে দেখলাম যে কবিতা হচ্ছে আসলে আবেগের বাহন। আমি যখন মেটাফোর বোঝাতে চাই শিক্ষার্থীদের, আমি সুকান্তের ওই পংক্তিটি বলি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রূপী। এই বাক্যটিকে গবেষকরা কোনোভাবেই প্যারাফ্রাইজ করতে পারে না, তাদেরকে কোটেশন হিসাবে ইউজ করতে হয়। মানে হচ্ছে এর চাইতে ভালো করে কোনো অনুবাদ এই পংক্তিটির হয় না। কবিতা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যিনি লেখেন, যিনি যে ভাষায় লেখেন, অনুরূপ যদি না রাখা হয়
তাহলে চর্বিত চর্বণ হয়। অর্থাৎ একটা চুইংগাম খাওয়ার পর যদি আপনি আরেকজনকে সেটা উপভোগ করতে দেন, ঠিক অনুবাদ হচ্ছে এরকম একটি জিনিস। ফলে কবির কবিতা সে যা বুঝাতে চায় সে বাক্যে আটকা থাকে, কারো পক্ষে সেটা পুনরায় রূপান্তর করা সম্ভব নয়, শুধু স্বাদ আস্বাদনই সম্ভব। এটি একটি উপলব্ধি হয়েছে কবিতার বিষয় আমার। আরেকটি হচ্ছে সত্যকে বোধহয় কবিতা গ্রন্থিবদ্ধ করে আমাদের দৈনন্দিন ভাষায়, যেটা আমাদের আহ্বায়ক মহোদয় বললেন নাসির ভাই, যে আমাদের একটি প্রমিত ভাষা প্রয়োজন, ব্যবহার করা দরকারের কারণ হচ্ছে সত্যকে যদি গ্রন্থিবদ্ধ করতে চান তাহলে দৈনন্দিন ভাষা আমরা যেটা ব্যবহার করি সেখানে সেটা অনুপস্থিত থাকে, কবিতায় সেটা ধরা যায়।